যে তারেক রহমান স্যার নামাজ পড়বার পারে না। ঠিক আছে, এইদিকে আবার হাঙ্কের পিনাকি স্যার ফেসবুকে একটা পোস্ট করছে। এই পোস্ট করার কিছুক্ষণ পরে ভোট কেন্দ্রে যে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, কয়েক জায়গার সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। ওই পোস্টের সাথে বা এই পিনাকি ভট্টাচার্য স্যার যেটা বুঝাবার চাইছে, তার সাথে সিসি ক্যামেরা ভাঙার কোনো সম্পর্ক আছে কিনা বা একই সুতায় গাঁথা কিনা, এই ভিডিও যদি আপনারা দেখেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। ঠিক আছে, ডাক্তার শফিকুর রহমান নিজে জেল খেটেছেন, রিমান্ডে অমানসিক নির্যাতন সহ্য করেছেন। তিনি যখন রিমান্ডে ছিলেন, আপনি তখন কোথায় ছিলেন? লন্ডনে। কার ত্যাগের ওজন বেশি বলেন তো, যে রিমান্ডে ঢুকছে? মুস্তাফা ভাইয়ের ভোটে যে গেলাম, ভাবি ভোট কারে দিবা? তো বিশেষ দল রে। আমি কই বুঝলাম না, তো বিশেষ দল রে দেমু। আমি কই বিশেষ দল রে মানে একটা না দল আছে বিশেষ দল, ওই দল রে বলে সরকার জিতাইতে চায়, সো সেই কারণে আমি আমার ভোট পচাবো না, বিশেষ দল রে দেবো। আমি বললাম বিশেষ দলটা আসলে কোনটা? জানি না তো। ওই বিএনপি যখন নির্বাচনী প্রচারে বক্তব্য দেয় তখনও তারা কয় একটা বিশেষ দলকে সরকার জিতাইতে চায়। আবার জামাত যখন নির্বাচনী বক্তব্য দেয় তারাও বলে একটা বিশেষ দলকে সরকার সাপোর্ট দিচ্ছে। এনসিপি যখন বক্তব্য দেয় তখন তারাও বলে একটা বিশেষ দল। তো ভাবি মনে করছে বিশেষ দল আসলেই কোনো দল, এটা আসলে কোনো দল না। তবে এই যে তিন দলের যারা প্রধান নেতারা আছেন বা কর্মীরা আছেন, তারা যখন বক্তব্য দেন বিশেষ দল, তখন জনগণের মধ্যে কি আসলে প্রশ্ন ওঠে বিশেষ দল নাকি নাম মুখে নিবে না ভাসুরের দল কিন্তু এক দল আরেক দলের প্রেক্ষিতে এই কথাগুলো বলছে। আসলে কিন্তু বিএনপি জামাতের নাম নিচ্ছে না, জামাত বিএনপির নাম নিচ্ছে না, এনসিপি আবার বিএনপির নাম নিচ্ছে না, বিএনপি আবার এনসিপির নাম নিচ্ছে না। মানে সরকারকে নিয়ে তাদের একটা টেনশন আছে। তবে এই টেনশনকে দূর করে দিবে ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয়, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। খুবই কড়া বক্তব্য এসেছে। আর এটা সেন্টেন্সগত দিক থেকে আপনার অনেকটা শাসনমূলক ওয়ার্ড। শব্দটা হচ্ছে আমার দেশ পত্রিকার যে লিড নিউজ, নির্বাচন নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। এখানে কিন্তু আপনার একটা নির্দেশনা আসছে অ্যাজ এ আর্মি চিফ, সো কমান্ড করাই ওনার কাজ। শব্দটা সম্ভবত অনেকটা এরকমই আসছে। অথবা একটা কি বলা হয় যে জনগণের প্রতি বা সরকারের প্রতি বা নির্বাচন কমিশনের প্রতি একটা কঠোর বার্তা দেওয়া হয়েছে। কোনটা? নির্বাচনকে নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। নির্বাচন সুষ্ঠু হতে হবে, সেটা একরকম শব্দ, আর সম্পন্ন করতে হবে বাংলা সেন্টেন্সগত দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে এটাতে জোর দেওয়া হয়েছে। তো কেন হঠাৎ করে আমাদের সেনাপ্রধান এই কথা বলছেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেক দলের মধ্যে একটা পারসেপশন আছে যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা, রাতের বেলা ভোট হবে কিনা। কারণ কেউ বলছেন যে তাহাজ্জুদ পরে আসতে হবে, কেউ বলতেছেন ফজর পরে আসতে হবে, আর ভোট তো হবে দিনে। তাহলে কোথাও কি কোনো রকম ঝামেলা? তো এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিকভাবে দেশীয়ভাবে নানান বক্তব্য আছে। খোদ জামাত তারা ইউর কাছে বলেছে যে নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড এবং নির্বাচনের দিন নিয়ে তারা শঙ্কিত আছে। তো এই যে শঙ্কা, জনগণের একটা অংশ মনে করছে নির্বাচনের দিন কোনো ভেজাল হয় কিনা, নির্বাচনে যাবো কিনা, ভোট কেন্দ্রে ভোট দেবো কিনা। আমি মনে করি আপনি অবশ্যই ভোট দিবেন। তো এই সবকিছু মিলিয়ে পরিবেশটাকে কোলাহল মুক্ত করতে সেনাপ্রধান বিশেষ ভূমিকায় আপনারা যাচ্ছেন। সেনাবাহিনী এই নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ লেভেলের ইফোর্ট দিবে ঘোষণা সেনাপ্রধানের। পাশাপাশি তিনি বলছেন যে এই জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে। পেশাদারি, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য, নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। গতকালকে আপনার দুপুরের দিকে হেলিকপ্টারে সেনাবাহিনী প্রধান কুমিল্লা ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে তিনি এসেছিলেন। এরপর সেখানে সেনা সদস্যদের যে কার্যক্রম সরেজমিনে তিনি আপনার পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তো ওনার বক্তব্য হচ্ছে যে এই জাতীয় সংসদ নির্বাচনে এবং গণভোটে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত যারা সেনাবাহিনীর সদস্যরা আছেন তাদের প্রতি তিনি এই বার্তা দিয়েছেন। সেনাপ্রধান কুমিল্লা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন জেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন। অর্থাৎ এই নির্বাচনটাকে নিয়ে সবার মধ্যে একটা পারসেপশন কিন্তু আছে। ডক্টর ইউনূসের জন্য একটা চ্যালেঞ্জ আছে। কেউ কেউ মনে করছেন এখানে হুন্ডা গুন্ডা দিয়ে ভোট হবে। তো সবকিছু মিলে যেহেতু অনেক বছর পর একটা পরিপূর্ণ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের ইস্যু আসছে, তো সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস যদি এটা ফেল করে তাহলে পুরো সিস্টেম ফেল হবে, সবারই বদনাম হবে। আর সেই জন্য সেনাপ্রধান বলেছেন এবার ভোট কেন্দ্রে ভোট দখল থেকে শুরু করে কোনো কিছুরই সুযোগ নাই। আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বোচ্চ লেভেলে রাষ্ট্রকে সাপোর্ট দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। ঘোষণা ছিল বিশাল, বলা হয়েছিল সিলেট জনসমুদ্রে পরিণত হবে, সব জেলা থেকে লোকবল আনা হয়েছিল। কিন্তু বাস্তবতা কি? আলিয়া মাদ্রাসার মাঠটিও তারা ভরাতে পারেনি। ড্রোন শটগুলো মিথ্যা বলে। মাঠের পেছনের অংশ ছিল ফাঁকা, মানুষের চোখে মুখে ছিল বিরক্তি। কেন মানুষ ছিল না? কারণ মানুষ এখন আর বস্তা পাচা কথাবার্তা শুনতে চায় না। মানুষ ভেবেছিল 5 আগস্টের পর তারেক রহমান ঐক্যের ডাক দেবেন, তিনি ভীষণ শোনাবেন। শেখ হাসিনার ফেসিবাদ কিভাবে নির্মূল করা যায় তা নিয়ে কথা বলবেন। কিন্তু তিনি শোনালেন সেই পুরনো ক্যাসেট। মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন গুপ্ত রাজাকার, আল বদর, মুনাফিক।
আকার ইঙ্গিতে নয়, বরং সরাসরি আক্রমণ করলেন এক সময়ের জোটসঙ্গী বা রাজপথের সহযোদ্ধাদের। আজকের প্রথম পর্বে আমরা দেখব তারেক রহমানের এই রাজাকার খেলার পেছনের নীল নকশা এবং সিলেটের মানুষের নীরব প্রত্যাখ্যান। একটু ফ্ল্যাশব্যাক করুন। গত 15 বছর ধরে শেখ হাসিনা কি বলে রাজনীতি করেছেন? ওরা রাজাকার, ওরা আলবদর, ওরা দেশের শত্রু। হাসিনা এই ন্যারেটিভ ব্যবহার করেছেন জাতিকে বিভক্ত করার জন্য। আর আজ 2026 সালে দাঁড়িয়ে ফেসিবাদের পতনের পর তারেক রহমান কি করছেন? তিনি ঠিক হুবহু হাসিনার সেই স্ক্রিপ্টটাই পাঠ করছেন। তারেক রহমান কি ভুলে গেছেন এই রাজাকার ট্র্যাক দিয়ে হাসিনা বিএনপিকেও ছাড়েনি? আজ যখন তিনি আকার ইঙ্গিতে জামায়াতকে গুপ্ত বা মোনাফেক বলছেন, তখন তিনি আসলে হাসিনার খেলার ঘুঁটি হিসেবেই কাজ করছেন। মানুষ নতুনের খোঁজে আছে, মানুষ চায় সংস্কার, মানুষ চায় নতুন বাংলাদেশ। সেখানে বিএনপি ছাত্রদলের কিছু অপরিপক্ক বা ছাপ্পি নেতাদের লিখে দেওয়া স্ক্রিপ্ট দেখে যখন দলের শীর্ষ নেতা ভাষণ দেন, তখন সেটা জাতির জন্য হতাশা। তারেক রহমান কি চাচ্ছেন? আওয়ামী লীগকে হটিয়ে তিনি কি দ্বিতীয় হাসিনা হতে চাচ্ছেন? তার বডি ল্যাঙ্গুয়েজ এবং শব্দচয়ন তো সেদিকেই ইঙ্গিত করছে। তারেক রহমান যখন মঞ্চে দাঁড়িয়ে দেশপ্রেম আর মুনাফিকের সবক দিচ্ছিলেন, তখন ইতিহাসের কিছু নির্মম সত্য মনে করিয়ে দেওয়া দরকার। জনাব তারেক রহমান, আপনার কি মনে আছে 2008 সালের কথা? আপনি মুচলিকা দিয়ে বলেছিলেন আর রাজনীতি করব না। এই শর্তে চিকিৎসার নাম করে বিলেতে পাড়ি জমিয়েছিলেন। সেখানে আপনি আরাম আয়েসে জীবন কাটিয়েছেন 17টা বছর। জুম মিটিংয়ে দল চালিয়েছেন, নাম হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর। আর অন্যদিকে যাদের আপনি আজ খোঁচা দিচ্ছেন, সেই জামায়াতের শীর্ষ নেতারা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামারুজ্জামান কাদের মোল্লা, তারা কি পালিয়েছিলেন? না, হাসিনার দড়িতে ঝুলে তারা জীবন দিয়েছেন, কিন্তু মুচলিকা দেননি। তারা চাইলে আপনার মতো দেশ ছাড়তে পারতেন। তারা বিদেশেই ছিলেন, কিন্তু তারা এই মাটি কামড়ে পড়েছিলেন বিদেশ থেকে বাংলাদেশে এসে। আজ সেই শহীদদের উত্তরসূরিদের মোনাফিক বলাটা কি শোভা পায়? এটা কি অকৃতজ্ঞতা নয়? ইতিহাস বড় নির্মম সাক্ষী। 2013 সালের 29 ডিসেম্বরের কথা মনে করুন। তখন আপনার মা বেগম খালেদা জিয়া ডাক দিয়েছিলেন মার্চ ফর ডেমোক্রেসি। তিনি বলেছিলেন, বেরিয়ে আসুন ইনসাফের পতাকা হাতে। সেদিন ঢাকার রাজপথে বিএনপির কয়েকজন নেতাকে দেখা গিয়েছিল। বিএনপির বাঘা বাঘা নেতারা তখন ফোন বন্ধ করে আত্মগোপনে। আপনার মাকে সেদিন ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল। কিন্তু সেদিন কারা জীবন দিয়েছিল? সেদিন মালিবাগ, মৌচাক আর পল্টনে বুক পেতে গুলি খেয়েছিল ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। আপনি যাদের আজকে গুপ্ত বলেন, সুপ্ত বলেন, মনসুর সহ অসংখ্য শিবির কর্মী সেদিন শহীদ হয়েছিলেন শুধুমাত্র জোটের নেত্রী খালেদা জিয়ার ডাকে। আর 5 আগস্ট, 24 জুলাই বিপ্লব, আপনারা তখনও দোদুল্যমান। আর জামাত শিবির তখন ফ্রন্ট লাইনে। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান নিজে জেল খেটেছেন, রিমান্ডে অমানসিক নির্যাতন সহ্য করেছেন। তিনি যখন রিমান্ডে ছিলেন, আপনি তখন কোথায় ছিলেন? লন্ডনে। কার ত্যাগের ওজন বেশি বলেন তো? যে রিমান্ডে ঢুকছে সে, নাকি যে ভিডিও কনফারেন্সে ভাষণ দিচ্ছে সে? এ পর্যায়ে একটা কথাই বলার আছে, বিপক্ষে বলার কিছু না পেয়ে রাজাকার রাজাকার খেলাটা শেখ হাসিনার কপিরাইট খেলা। তারেক রহমান যদি সেই খেলা খেলতে চান, তবে তার পরিণতিও হাসিনার মতোই হতে পারে, জনবিচ্ছিন্নতা। সিলেটের মানুষ ধর্মপ্রাণ, তারা সচেতন, তারা বুঝে ফেলেছে বিএনপি এখন আর ঐক্যের দল নেই, তারা বিভেদ সৃষ্টি করতে চায়। তারেক রহমান নিজে সেই বিভেদের উস্কানিদাতা, তাই তারা মহাসমাবেশে আসেননি। মাঠ ভরাতে না পারাটা তারেক রহমানের এই নোংরা রাজনীতির প্রতি সিলেটের মানুষের চপে টাকা। রাজনীতিতে ব্যক্তিত্ব বা পার্সোনালিটি অনেক বড় ফ্যাক্টর। গত পর্বে আমরা দেখেছিলাম সিলেটে তারেক রহমানের সেই পুরনো রাজাকার আলবদর ক্যাসেট। আর এখন আমরা দেখব মুদ্রার উল্টো পিঠ। ঢাকা 15 আসনের সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান যা করলেন, তা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে পলিটিক্যাল ম্যাচিউরিটি বা রাজনৈতিক পরিপক্কতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। তিনি শুরুই করলেন ঐক্যের ডাক দিয়ে। কোনো গালিগালাজ নেই, কোনো পুরনো কাসুন্দি ঘাটা নেই। তিনি বললেন ফেসিবাদের বিরুদ্ধে সবার লড়াইয়ের কথা। তিনি বললেন অতীতের নোংরা ফেসিবাদীর রাজনীতি যেন আর ফিরে না আসে, আওয়ামী লীগ যেন আর ফিরে না আসে। ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল, সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি। তারেক রহমান যখন বিভেদের দেয়াল তুলছেন, ডাক্তার শফিকুর রহমান তখন সেই দেয়াল ভেঙে ঐক্যের সেতু করেছে। এ পর্বে আমরা দেখব জনগণ এই দুই রহমানের তুলনা কিভাবে দেখছেন। তারেক রহমান জামায়াতকে রাজাকার আলবদর বলে গালি দিয়েছেন, তিনি গুপ্ত বলেছেন, তিনি হাসিনা সুলভ বয়ান দিয়েছেন। এর বিপরীতে ডাক্তার শফিকুর রহমান কি করতে পারতেন? তিনিও বলতে পারতেন খাম্বা তারেক, 10% বা হাওয়া ভবনের দুর্নীতিবাজ। আওয়ামী লীগ তো এই বয়ানগুলো গত 15 বছর প্রতিষ্ঠিত করেছে। জামায়াত আমির চাইলে সহজেই এই শব্দগুলো ব্যবহার করে হাততালি পেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেন? কারণ তিনি চান না আওয়ামী লীগের নোংরা বয়ান তার রাজনৈতিক প্রতিপক্ষের উপর চাপাতে। তিনি জানেন হাসিনা সবাইকে চোর আর রাজাকার বানিয়ে দেশটাকে জাহান্নাম বানিয়েছিল। জামাত সেই একই পথে হাঁটতে চায় না। শফিকুর রহমান প্রমাণ করলেন প্রতিপক্ষকে ঘায়েল করতে নোংরা হতে হয় না, শুধু সত্যটা বলতে হয়। তারেক রহমান যেখানে আক্রমণাত্মক, শফিকুর রহমান সেখানে রক্ষণশীল কিন্তু সুদৃঢ়। এই শিষ্টাচারী তাকে স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক হিসেবে আলাদা করেছে। ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের শত কটু কথার জবাব দেননি, তিনি শুধু একটি মোক্ষম প্রশ্ন রেখেছেন,
প্রশ্নটি হলো, যারা তাদের নেতাকর্মীদের চাঁদাবাজি, খুন, দখলবাজি ঠেকাতে পারে না, তাদের হাতে দেশটা তুলে দিলে কি দেশটা নিরাপদ থাকবে? ব্যাস, আর কিচ্ছু বলার দরকার আছে? এই একটা লাইনে তিনি বিএনপির পুরো রাজনীতির অসারতা প্রমাণ করে দিয়েছেন। জনগণ দেখছে তারেক রহমান লন্ডন থেকে ধমক দিচ্ছেন, কিন্তু মাঠের কর্মীরা চাঁদাবাজি থামাচ্ছেন না। অন্যদিকে জামায়াতের একজন কর্মীর বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ নেই। মানুষ ভাবছে, যে দল নিজের কর্মীদের কন্ট্রোল করতে পারে না, তারা 16 কোটি মানুষকে, 17 কোটি মানুষকে কিভাবে কন্ট্রোল করবে? তারেক রহমানের রাজাকার স্লোগানের চেয়ে শফিকুর রহমানের এই নিরাপত্তার প্রশ্ন জনগণের মনে অনেক বেশি দাগ কেটেছে। জামায়াত আমির জনগণের উদ্দেশ্যে পরিবর্তনের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, নতুন করে আর কোনো ফেসিবাদ জন্ম নিতে দেওয়া হবে না। এটা কাকে ইঙ্গিত দেয়? অবশ্যই বিএনপির দিকে। বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ গেছে, এখন আমরা যা খুশি তাই করব, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। শফিকুর রহমান স্পষ্ট করে দিয়েছেন, আগের স্বৈরাচার গেছে যেই পথে, নব্য স্বৈরাচারকেও যেতে হবে সেই পথে, যদি তারা না শুধরায়। একজনের বক্তব্যে হিংসা ও বিদ্বেষ, আর আরেকজনের বক্তব্যে শান্তি ও ঐক্য। মানুষ দেখছে তারেক রহমান এখনো 1971 সালে আটকে আছেন, আর শফিকুর রহমান 2026 বা আগামীর বাংলাদেশ নিয়ে কথা বলছেন। যিনি ফিউচার নিয়ে কথা বলেন, তরুণ প্রজন্ম তাকেই বেছে নেওয়া উচিত। আজকের বিশ্লেষণের শেষ কথা, রাজনীতিতে কথা বলা একটা শিল্প। তারেক রহমান সেই শিল্পে আওয়ামীকরণ ঘটিয়েছেন। তিনি হাসিনার ভাষায় কথা বলছেন, আর ডাক্তার শফিকুর রহমান সেই শিল্পে নবজাগরণ ঘটিয়েছেন। তিনি ইনসাফ ও ঐক্যের ভাষায় কথা বলছেন। জনগণ বোকা নয়, তারা খাম্বা বা রাজাকার কোনো গালি আর শুনতে চায় না। তারা চায় নিরাপত্তা, তারা চায় উন্নয়ন, তারা চায় এমন নেতা যে অন্যের দোষ না খুঁজে নিজের যোগ্যতা প্রমাণ করে। সিলেটের ফাঁকা মাঠ তারেক রহমানকে লাল কার্ড দেখিয়েছে। ফ্যামিলি কার্ডের বিপরীতে তারেক রহমান পেয়েছেন লাল কার্ড। আর ঢাকার জনসমুদ্র শফিকুর রহমানকে গ্রিন সিগন্যাল দিয়েছে। দর্শক, আপনারা কাকে বেছে নেবেন? যে আপনাকে অতীত নিয়ে খোঁচা দেয় তাকে, নাকি যে আপনাকে নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখায় তাকে? সিদ্ধান্ত আপনার হাতে। 12 ফেব্রুয়ারি ব্যালটে প্রমাণ হবে, হিংসা হারবে, ঐক্য জিতবে। দর্শক, আপনার কি মনে হয় জানেন মন্তব্যের ঘরে। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। জামাত শিবিরের বট বাহিনী তারেক রহমান স্যারের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াই দিয়ে মানুষকে বুঝাবার চাচ্ছে। আগে এই যে জামাত শিবির যে ছবিটা ছড়াই দিছে, এটা নিয়ে একটু কথা বলি। এটাই শুধু না, বেগম খালেদা জিয়া যখন মারা যান, তার জানাজার নামাজেও তারেক রহমানের একটা ছবি তারা ভাইরাল করছিল। ভাইরাল করে কইছিল যে তারেক রহমান স্যার নাকি হাত বাঁধতে পারেন না নামাজে। ঠিক আছে, মানে হাতটা অনেক নিচে বাঁধছিল, এটাই বুঝাবার চাচ্ছিল। তো জামাত শিবিরের বট বাহিনী তো ধার্মিক মানে বট বাহিনী, তাই না? এরা তো ইসলামিক বট বাহিনী। তো ইসলামিক বট বাহিনীদের একটা কথা বলি, বাংলাদেশে যেই 4টা মাযহাব আছে, হানাফি, মোহাম্মদী, শাফি এবং মালিকি, এই মালিকি মাযহাবের যারা, তারা তো নামাজে হাতই বাঁধে না। তাদেরকে কি করবেন? তাদের ভোট আপনারা নিবেন না, নাকি বলবেন যে তারা মুসলমানই না? হ্যাঁ, উত্তরটা দিয়েন। ঠিক আছে, উত্তরটা দিয়েন। আর এই যে তারেক রহমানের যে ছবিটা ভাইরাল করছে, এটা দিয়ে মানুষকে ছোট করছে। মানে এই যে কিছু হুজুর আছে না, এই হুজুরদের যদি আপনি একটা ভুল ধরেন, তখন সেই ভুল সে শুধরা না নিয়ে আপনারা বলবে, এই তুই কি মাদ্রাসা ছাত্র, তুই কি নামাজ পড়িস, তোর মুখে কি দাঁড়িয়ে আছে, তুই সত্যি কথা কিভাবে বলবি, তুই ইসলামের কথা কেন বলবি? ঠিক আছে না? এটা হচ্ছে ওই সত্য কথাকে চাপিয়ে দেওয়ার কৌশল। অর্থাৎ সে আপনার সত্য কথাটা গ্রহণ করবে না। আবার অনেকেই বলে, আপনি চোর হলে আপনি ভালো কথা বলবার পারবেন না। ঠিক আছে, মানে আপনি যে চুরি করেন, আপনি যদি বলেন যে ভাই আমি চুরি করি, আমি খারাপ মানুষ, আপনি খারাপ হয়েন না, চুরি করা খারাপ জিনিস, চুরি করা যাবে না, মানে এই কথা আপনার বলা যাবে না। অনেকেই বলে আর কি। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে একটা ভাষণ দিছিল। সেই ভাষণের একটা বক্তব্য ছিল যে তোমরা যারা এখানে উপস্থিত আসো, তাদের দায়িত্ব আমার বক্তব্যগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া যারা এখানে উপস্থিত নেই। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কি বলছিল যে এখানে যারা ইমানদার আছো তাদের দায়িত্ব যে তারা যায় ওই আমার এই কথাগুলো অন্যজনের কাছে পৌঁছে দেওয়ার? অবশ্যই না। তার মানে আপনি যদি সত্য কথা জানেন, সেটা আপনি প্রচার করেন। এছাড়াও সহিহ হাদিসে আছে, আপনি যদি একটা সত্য কথা জানেন বা একটা কোরআনের আয়াত জানেন, সেটা যদি সঠিক হয় তাহলে ছড়িয়ে দেন। বলা হয়নি আপনি চোর হলে ছড়াতে পারবেন না, আপনি ডাকাত হলে ছড়াতে পারবেন না। ঠিক আছে, তো তারেক রহমান যে নামাজ পড়তেছে, তার ভুল ধরার কারণ হচ্ছে সে যেন আর নামাজ না পড়ে। মানে আপনি নামাজ পড়তেছেন, আপনি তো বলবেন তোর এই নামাজ ভুল, তোর এটা ভুল, ওইটা ভুল। তার মানে আপনার কাছে নামাজকে এবং ইসলামকে কঠিন করে তুলতেছে। আর এই কঠিন করে তোলার কারণে অন্য ধর্মের যারা আছে তারা ইসলাম ধর্মে আসতে চায় না। ঠিক আছে, এখন আসি ভাঙ্কের পিনাকি স্যারের এই ফেসবুক পোস্ট নিয়ে। পিনাকি ভট্টাচার্য স্যার তারেক রহমানকে উদ্দেশ্য করে কইছে আর কি, যে তারেক রহমান তো বিগত দিনে নির্বাচন করে নাই, এই নির্বাচন না করার কারণে নির্বাচনী যে নীতিমালা সেটা তারেক রহমান জানে না। তাই নাকি পিনাকি স্যার? তারেক রহমান জানে না নাকি? আরো বলছে যে তারেক রহমান বলছে তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রের সামনে জামাত করে নামাজ পড়ে তারপরে ভোটের লাইনে দাঁড়াবেন।
ঠিক আছে, এটা পিনাকি স্যার অন্যভাবে মানে ব্যাখ্যা করছে যে তারেক রহমান ভোট কেন্দ্রের সামনে জামাত করবা করলো, এটা তো ঠিক করে নাই। তো পিনাকি ভট্টাচার্য স্যার, আপনাকে একটা কথা বলি, ভোট কেন্দ্র তো একটা না, মেলাগুলো হবে, তো বেশি লোকজন তো এক জায়গায় যাবে না। তো এই ভোট কেন্দ্রের আশেপাশে কি মসজিদ থাকবে না? মসজিদে কি মানে জামাত করে নামাজ হবে না, নাকি অন্য কোনো ধান্দা এটা বুঝাবার চাইছেন? সেটাও বলতেছি কোন ধান্দা আপনি নিয়ে আসেন, সত্যি না মিথ্যা সেটা প্রমাণ হয়ে যাবে। এখন যারা ভোট কেন্দ্রে যাবে, ভোট কেন্দ্রে যে 400 গজের ভিতরে যদি নামাজ না পড়ে বাইরে জামাত করে নামাজ পড়লো, নামাজ পড়ার পর সেখান থেকে উঠে যায় ভোট কেন্দ্রে, লাইনে দাঁড়ালো, ভোট দিল। তাহাজ্জুদের সময় গেলে এই যে নিশিরাতের যে ভোট, ওইটা তো আর কেউ অবলম্বন করতে পারবে না, তাই না? যে নিশিরাতে সিল মাইরা ব্লাড বাক্স পূরণ করে দিল, মানে ব্যালট বাক্স আর কি পূরণ করে দিল, তো সেটা তো আর করতে পারবে না। সেটা মানা করতেছেন কেন? রাতে গেলে সমস্যা হবে নাকি পিনাকি স্যার? মানে পরিকল্পনা নিয়ে আসেন নাকি যে সিল মারো ভাই, সিল মারো, দাঁড়িয়ে পল্লায় সিল মারো, গভীর রাতে সিল মারো, এরকম কোনো পরিকল্পনা আছে নাকি? তাছাড়া আপনি কেন মানা করলেন? 400 গজের ভিতরে তো জামাত না করলেই হলো। আর ফজরের নামাজে কতজন লোক যায় সেটা হয়তো আপনি জানেন না। যারা জানে এই যে জামাত শিবির, তাদের কাছে শুনে নিয়েন। তাছাড়া হুটহাট করে কথা বইলে মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যাবেন না, ঠিক আছে? তারেক রহমান স্যার বলে নাই যে 400 গজের ভিতরে জামাত করেন, ঠিক আছে? এর বাইরেও জামাত করে আপনি ভোটের লাইনে দাঁড়াবেন, ভোট চুরি করার কথা বলে নাই। এখন পিনাকি ভট্টাচার্য স্যারের সাথে এই সিসি ক্যামেরা ভাঙার একটা বিষয় যোগসূত্র আছে কিনা সেটা একটু দেখি। পিনাকি ভট্টাচার্য স্যার বলছে যে তাহাজ্জুদের নামাজ পইরা ওই ফজরের নামাজ ভোট কেন্দ্রের আশেপাশে পড়ার দরকার নাই, মানে ভোট কেন্দ্রটা ফাঁকা থাকে আর কি। আবার এই যে ঘটনা একটা শুনছেন মনে হয়, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগাইছে, কয়েক ঘন্টার মধ্যেই সিসি ক্যামেরা ভেঙে ফেলছে। কে ভাঙছে? যদি এই তাহাজ্জুদের নামাজ পড়ে গিয়ে ভোট কেন্দ্রের আশেপাশে যে মানুষ থাকে, তাহলে সিসি ক্যামেরা কি ভাঙতে পারবে? ওই রাতে কি সিল মারতে পারবে? পারবে না। এখন পিনাকি ভট্টাচার্য স্যার সেটাই চাচ্ছে কিনা যে যাতে মানুষজন রাতে না যায়, আর ওই সুযোগে কাম টাম সাইরিয়া একটু ভোট টোট পায়, মানে ওইভাবে ভোট নিয়ে আর কি ক্ষমতায় আইসা জামাত শিবির বাংলাদেশ গঠন করছে, সরকার গঠন করছে, এই পরিকল্পনা করতেছেন। হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য স্যার, এই পরিকল্পনা বাংলাদেশের মানুষ এইবার আর করবার দিবি না, ঠিক আছে? ওই নিশিরাতের ভোট এটা আর হবার দিবি না। তবে কে ভাঙছে সিসি ক্যামেরা সেটা আমি কিন্তু শিওর করে বলতেছি না। জামাত ইসলাম ভাঙছে, না বিএনপি ভাঙছে, না অন্য কেউ ভাঙছে, নাকি আমলিক ভাঙছে, সেটাও তো বলে পারছি না, ঠিক আছে? তো এই জন্য এটা এই বিষয় নিয়ে আমি শিওর না। তবে পিনাকি ভট্টাচার্য স্যার যে রাতে যাতে মানা করছে, এতে কিন্তু একটু সন্দেহ হয়েছে আমার আর কি, ঠিক আছে? তো যাই হোক, এই যে জামাত শিবির বট বাহিনী তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার করছে, এই অপপ্রচার কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করতেছে। আর আমাদের দুর্বলতা হচ্ছে আমরা যেটা বলতেছি সেটা কিন্তু খুব একটা প্রচার হচ্ছে না। আমার ভিডিও বা এই যে তারেক রহমানের পক্ষে, বিএনপির পক্ষে যদি একটা ভিডিও বা কন্টেন্ট তৈরি করা হয়, সেই কন্টেন্ট যদি 1 লাখ লোকে দেখে, সেখানে লাইক করে মাত্র 1000। অর্থাৎ জামাত শিবির যে সোশ্যাল মিডিয়া দখল করে আছে সেটা কিন্তু আমরা পুনরুদ্ধার করতে পারছি না। আমাদের অ্যাক্টিভিটি আরো বাড়াতে হবে, ব্যাপকভাবে বাড়াতে হবে। কারণ সোশ্যাল মিডিয়ায় যেই স্থানটা দখল করে আছে জামাত শিবিরের বট বাহিনী, সেই জায়গা আমাদের দখল করতে হবে। আপনারা মানে কিছুক্ষণ আগে হয়তো শুনছেন বা ইতিমধ্যে শুনতে পারছেন যে একটা নিউজ ছড়ানো হয়েছে, আমেরিকা জামাত শিবিরের বন্ধু হতে চায়। আমেরিকার এক সাংবাদিক নাকি এটা অডিও কলের মাধ্যমে, মানে ফোনের মাধ্যমে বলছে আর কি। এখন এটা ছড়িয়ে পড়ছে। আমেরিকা বা বিভিন্ন দূতাবাস শুধু এই টেলিভিশন দেখে তা কিন্তু না, পত্রপত্রিকা দেখে তা কিন্তু না, তারা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখে। তারা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখে দেখছে যে জামাত শিবিরের বট বাহিনীর ব্যাপক সেখানে অবস্থান। তারা মনে করতেছে সারা বাংলাদেশের লোকজনের মনে হয় জামাতের পক্ষে গেছে, ঠিক আছে? এই জন্য তারা এটা মনে করতে পারে। তাই সোশ্যাল মিডিয়ায় আমাদের অবস্থান ব্যাপক হারে হতে হবে, আমাদের ভিডিওগুলো ছড়িয়ে দিতে হবে। আপনারাও কন্টেন্ট তৈরি করবেন, ফেসবুকে লিখবেন, এবং সেগুলো সবাই পরস্পরটা ছড়িয়ে দিতে হবে। তাছাড়া জামাত শিবিরের বট বাহিনীর সাথে লড়াই করা সম্ভব হবে না। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ দেওয়া আছে, সেখানে গিয়ে ভিডিওটি ছড়িয়ে দিবেন। আর ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।